প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রনি, তোমাদের বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলার সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি, যেহেতু বর্তমানে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস নামক একটা মহামারী বিশ্বে দেখা দিয়েছে, এর কারণে আজকে গোটা বিশ্ব একঘরে হয়ে গিয়েছে। আমরা সবাই ঘরের কোণে বসে আছি। এমতো অবস্থায় আমাদের পড়াশোনাও থুবড়ে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য একটু বিকল্প আমাদের এই প্রয়াস, আমি মনে করি আমাদের এই প্রয়াস তোমাদের জন্য অনেকটাই ফলপ্রসূ হবে কিংবা কল্যাণময় হবে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নত্যবিধান এবং সত্যবিধান। আমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় বুঝতে পারব। আমরা প্রথমে শিখব নত্যবিধান সম্পর্কে। নত্যবিধান কথাটির অর্থ হচ্ছে মূর্ধন্যয়ের বিধান, মানে নিয়ম, সূত্র বা রুলস, যেটা ইংরেজিতে বলা হয়ে থাকে। একটু আমরা ডান পাশে যদি দেখি, একটা ছোট নোট দেখি। আমি এখানে, আমরা জানি আমাদের বর্ণমালায় ন হলো দুটা, একটি হলো মূর্ধন্য, একটি হলো দন্তন্য। লক্ষণীয় বিষয় যে আমি কিন্তু এখানে যখন লিখেছি তখন কিন্তু এখানে মূর্ধন্য সম্পর্কে লিখেছি, অর্থাৎ নত্যবিধান। এর মধ্যে মূর্ধন্যয়ের বিধান, অর্থাৎ দুটি নয়ের মধ্যে আমি এখানে মূর্ধন্যটি লিখেছি। তার মানে মূর্ধন্যয়ের বিধানকেই বলা হয় নত্যবিধান বা মূর্ধন্যয়ের নিয়ম। এখানে ন হলো দুইটি। তাহলে এরপরে আমাদের জানা উচিত যে দুটি নয়ের পার্থক্যটা কোথায়। সাধারণত মূর্ধন্যয়ের সাথে সম্পর্ক হলো সংস্কৃত বা তৎসম ভাষার, আর দন্তন্যয়ের সাথে সম্পর্ক হলো তদ্ভব দেশি এবং বিদেশি ভাষার শব্দের। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র সংস্কৃত বা তৎসম ভাষার সঙ্গে সম্পর্ক হচ্ছে মূর্ধন্যয়ের, আর অন্যগুলো তদ্ভব দেশি এবং বিদেশি ভাষার শব্দের সাথে সম্পর্ক হচ্ছে মূর্ধন্যয়ের। তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তার মানে নত্যবিধান মানে মূর্ধন্যয়ের বিধান। এখন আমরা সংজ্ঞা সম্পর্কে জানব যে নত্যবিধানটা আসলে কি। সংস্কৃত ভাষায় বা তৎসম ভাষায় মূর্ধন্য এর, আমি বাকি অংশটুকু লিখলাম না, আমরা সবাই জানি, এর ব্যবহারকেই বলা হয় নত্যবিধান। তাহলে আমাদের বিষয়টি পরিষ্কার হয়ে গেল। আরেকটি বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার, যেখানেই শুধুমাত্র মূর্ধন্য থাকবে সেটাই শুধুমাত্র নত্যবিধান হবে। যেখানে দন্তন্যয়ের ব্যবহার থাকবে সেটাকে আমরা নত্যবিধান হিসেবে মেনে নিব না বা গ্রহণ করব না। তাহলে আমরা নত্যবিধান সম্পর্কে প্রাথমিক কথাগুলো জানার চেষ্টা করলাম। আরেকটি বিষয় আমাদের জানিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তার প্রথম যে অংশটি
যেটাকে আমরা ধ্বনিতত্ত্ব বলে থাকি, সেই ধ্বনিতত্ত্বের অন্তর্গত হচ্ছে আমার এই নত্যবিধান এবং সত্যবিধান। নত্যবিধান এবং সত্যবিধান। এখন আমরা নত্যবিধানের প্রাথমিক কথাগুলো জানতে পারলাম। এখন আমরা নত্যবিধানের কিছু নিয়ম জানার চেষ্টা করব। আমি খুব ছোট ছোট করে নত্যবিধানের নিয়মগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। নত্যবিধানের কতিপয় সূত্র। 1 নাম্বার, আমরা জানি ট বর্গীয় বর্ণের পর মূর্ধন্য ণ হয়। যেমন বন্টন, ঘণ্টা, লুণ্ঠন, এরকম ইত্যাদি। 2 নাম্বার, রি এর পূর্ণরূপ, এটি হলো সংক্ষিপ্ত রূপ। রি এর পর মূর্ধন্য ণ হয়। যেমন ঋণ, ঋণী, রণ, রণক্ষেত্র ইত্যাদি। 3 নাম্বার, মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য ণ হয়। যেমন ভাষণ, ভীষণ, তোষণ, উষ্ণ ইত্যাদি। আমরা 4 নম্বরে চলে যাই। র বা রেফ, আমরা ব্র্যাকেটে দিচ্ছি এরকম করে, রেফ এর পর মূর্ধন্য ণ হয়। যেমন সরি, এখানে এই নিয়মটা আসলে আমাদের ভুল হয়েছে, আমার একটু স্লিপ হয়েছে। যেমন বর্ণ, বর্ণনা, রণ, মরণ, কারণ ইত্যাদি। এবার আমরা একটু আর কয়েকটা রুলস শেখার চেষ্টা করব। আমরা জানি প্র, পরা, পরি, নি, নির, এই সমস্ত উপসর্গের পর মূর্ধন্য ণ বসে। যেমন প্রণাম, পরিণতি, নির্ণয় ইত্যাদি। তারপর প্র, পরা, অপর, পূর্ব, এই সমস্ত
শব্দের পর অন্য থাকলে সেখানে মূর্ধন্য ণ হয়। যেমন প্রাণ্য, যেমন অপরাহ্ন, যেমন পূর্বাহ্ন। একটু ছোট নোট দেই। আমরা জানি এইটি সমান, এটাও হয় ন, হ যোগ দন্তন্য, এইটাও হয় ন, এটা সমান হ যোগ মূর্ধন্য ণ। অর্থাৎ এই সমস্ত শব্দগুলোর পরে বা কথাগুলোর পরে যদি এই অন্য থাকে, এইখানে দন্তন্যটা যখন অন্যটা শব্দের সঙ্গে এই কথাগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন সেটা মূর্ধন্য ণয়ে রূপান্তরিত হবে। আমার মনে হয় আমরা বেশ কিছু নিয়ম শিখলাম। এবার আমরা একটু আমাদের মনে রাখতে হবে যে যেখানে শুধুমাত্র মূর্ধন্য ণ হয়েছে সেটাই শুধুমাত্র নত্যবিধানের নিয়ম বা বিধান। যেখানে মূর্ধন্য ণ থাকবে না সেটাকে আমরা নত্যবিধানের নিয়ম বলতে পারবো না। এবার আমরা নত্যবিধানের বাইরের কয়েকটি কথা জানব। তার আগে আমরা একটু দেখব, সম্ভবত পেজ নাম্বার 30 পৃষ্ঠায় নিচের দিকে একটা কবিতার মতো শ্লোক দেয়া আছে। তোমরা বই বের করে দেখবে। এই শ্লোকটি এটাও নত্যবিধানের অন্তর্গত। এখানে বেশ কিছু শব্দ দেয়া আছে, কিন্তু এই শব্দগুলোতে মূর্ধন্য ণটি কোনো নিয়ম অনুসারে হয়নি, স্বাভাবিকভাবেই হয়েছে। এটাকে সাধারণত বলা হয়ে থাকে স্বাভাবিক নত্যবিধান। এই জায়গাটি তোমরা যদি নিজেদের মতো করে স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করো তাহলে তোমাদের একটু পড়তে কষ্ট হবে এবং তোমরা খুব একটা ভালো করতে পারবে না। এজন্য আমি তোমাদের জন্য একটু পড়ার কৌশল বা ঢংটা শিখিয়ে দিচ্ছি, তোমরা এই আঙ্গে গিয়ে পড়ার চেষ্টা করবে। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানুগুণ পূর্ণ বেণী ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌণ কোনো ভানপন শান চিক্কন নিকন্তন কপনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। এটা সাধারণত একটু শ্লোক আকারে তোমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে এবং 2-3 বার একটু ধীরে ধীরে পড়ে তারপরে একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করবে। যদি মুখস্থ করতে পারো ভালো, না হলে মোটামুটিভাবে কয়েকবার পড়ে নেবে, যেন তোমরা ধারণা পেতে পারো প্রশ্ন দেখে বা শব্দ দেখে যে এরকম কিছু শব্দ আছে যেগুলোতে সাধারণত স্বাভাবিকভাবেই মূর্ধন্য ণ হয়ে থাকে। এবার আমি নত্যবিধানের বাইরে কয়েকটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। নত্যবিধানের বাইরের নিয়ম। 1 নাম্বার, আমি আবারও বলছি, যেখানে শুধুমাত্র মূর্ধন্য ণয়ের প্রয়োগ থাকবে শুধুমাত্র সেটাই নত্যবিধান হবে, যেখানে মূর্ধন্য ণয়ের প্রয়োগ থাকবে না সেটা নত্যবিধান হবে না। যেমন 1 নাম্বার, আমরা জানি তবর্গীয় বর্ণে দন্তন্য হয়, মূর্ধন্য ণ হয় না, দন্তন্য হয়। যেমন অন্ত, যেমন গ্রন্থ, যেমন মন্দ, এরকম অনেক শব্দ রয়েছে। 2 নাম্বার, সমাসবদ্ধ শব্দে নত্যবিধান প্রযোজ্য হয় না। নত্যবিধান প্রযোজ্য হয় না মানে সেখানে মূর্ধন্য ণ হবে না। আমরা আগে দেখিয়েছি যে 2টি ন, একটি হচ্ছে মূর্ধন্য ণ, একটি হচ্ছে দন্তন্য ণ। যদি এখানে নত্যবিধান প্রযোজ্য না হয় অর্থাৎ মূর্ধন্য ণ না হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে দন্তন্য এর প্রয়োগ হবে। সমাসবদ্ধ শব্দে দন্তন্য এর ব্যবহার হবে। যেমন 3 নয়নের সমাহার আমরা বলি ত্রিনয়ন। এরপরে আমরা দেখব, আমরা জানছি যে নত্যবিধানের বাইরের কতিপয় নিয়ম। 3 নাম্বার, সমাসবদ্ধ শব্দে
নত্যবিধান প্রযোজ্য নহে, অর্থাৎ মূর্ধন্য হবে না, তার মানে দন্তন্য হবে। যেমন অন্ত, দন্ত, মন্দ, গ্রন্থ ইত্যাদি। এখানে যদি আমরা এই যুক্ত অক্ষরকে ভাঙাতে যাই তখন আমরা পাবো দন্তন্য যোগ ত, অর্থাৎ এখানে দন্তন্যের ব্যবহার হয়েছে, মূর্ধন্যের ব্যবহার হয়নি। এরপরে আমরা 4 নম্বরে চলে গেলাম, যে বাংলা ক্রিয়াবাচক শব্দে দন্তন্য হয়, অর্থাৎ এখানেও নত্যবিধান প্রযোজ্য নহে। যেমন করেন, পড়েন, খান, যান ইত্যাদি ইত্যাদি। 5 নাম্বার, বিদেশি শব্দেও নত্যবিধান প্রযোজ্য নহে, অর্থাৎ মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। যেমন কোরআন, যেমন ইরান, যেমন ফান্ড, যেমন লন্ডন ইত্যাদি। আমার মনে হয় আমরা অলরেডি অনেক সূত্র জেনে ফেললাম। এবার আমরা একটু চলে যাব সত্যবিধানে। যারা নত্যবিধানটা ভালো করে বুঝবে তাদের জন্য সত্যবিধানটা খুব সহজ হয়ে যাবে। সত্যবিধান আগের মতো করেই বলছি, সত্যবিধান মানে মূর্ধন্য ষ এর বিধান মানে নিয়ম, সূত্র বা রুলস ইত্যাদি। আমি একটু সাইড নোট দেখাচ্ছি যে আমাদের ষ হলো 3টা, একটা হলো মূর্ধন্য ষ, আর একটি হলো তালবস্য এবং দন্তস্ব। আগের মতো করেই আমরা দেখব মূর্ধন্য ষ এর সাথে সম্পর্ক হলো সংস্কৃত বা তৎসম এই শব্দগুলির, আর এই তালবস্য এবং দন্তস্ব এই স্বগুলির সাথে সম্পর্ক হলো বাংলা, তারপরে দেশি এবং বিদেশি ভাষার শব্দের। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সংস্কৃত ভাষার ক্ষেত্রে মূর্ধন্য ষ প্রযোজ্য, আর অন্য ভাষাগুলোর শব্দের ক্ষেত্রে তালবস্য এবং দন্তস্ব প্রযোজ্য। তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এখন আমরা সত্যবিধানের সংজ্ঞা সম্পর্কে জানব। সংজ্ঞা আগের মতো করে বলছি, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহারের, আমি বাকি অংশগুলো লিখলাম না, সহজ নিয়মকেই বলা হয় সত্যবিধান। তাহলে আবারও স্মরণ করে দিচ্ছি, যেখানে শুধুমাত্র মূর্ধন্য ষ হবে শুধুমাত্র সেটাই সত্যবিধান। সত্যবিধানের অন্তর্গত যেখানে মূর্ধন্য ষ হবে না, তালবস্য বা দন্তস্ব হবে, সেটা সত্যবিধানের অন্তর্গত বা অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা নত্যবিধান এবং সত্যবিধানের উল্লেখযোগ্য কিছু নিয়ম শিখব। এক নাম্বার, ট বর্গীয় বর্ণে মূর্ধন্য ষ হয়। যেমন
কষ্ট, নষ্ট, দুষ্ট, ইত্যাদি। 2 নম্বর রি পূর্ণরূপ, এটি হলো সংক্ষিপ্ত রূপ। এরপর মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষি, কৃষক, ইত্যাদি। 3 নম্বর র বা রেফ এরপর মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, যেমন ঘর্ষণ, ঘর্ষণ বানানে ঘর্ষণ, যেমন বর্ষণ, যেমন বর্ষণ, কর্ষণ ইত্যাদি। 4 নম্বর স্বর অ, স্বর আ ছাড়া অন্য স্বরবর্ণের পর মূর্ধন্য ষ হয়, যেমন ঈষৎ, উষা, ঔষধি, জিজ্ঞাসা ইত্যাদি। 5 নম্বর ইকারান্ত এবং হ্রস্বকারান্ত কতক উপসর্গের পর মূর্ধন্য ষ হয়, যেমন বিষয়, বিষম, সুষম, সুষুপ্ত ইত্যাদি। আমরা বেশ কিছু শব্দবিধানের নিয়ম শিখলাম। এবার আমরা একটু শব্দবিধানের বাইরের নিয়মে চলে যাব। তার আগে তোমাদের একটি নির্দেশনা দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের টেক্সট বুকের 31 নম্বর পৃষ্ঠার 7 নম্বর রুলসে দেখবে যে নত্যবিধানের মতো সত্যবিধানের ক্ষেত্রেও কতগুলো শব্দে স্বাভাবিকভাবে স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে। এটাও সত্যবিধানের অন্তর্গত, কিন্তু এগুলো নিয়ম ছাড়া হয়েছে।
যেমন ওইখানে দেয়া আছে মানুষ, আষাঢ়, তারপরে দেশ, এরকম কতিপয় শব্দ দেওয়া আছে, তোমরা এই জায়গাটুকু একটু দেখে নিবে। এবার আমরা সত্যবিধানের বাইরের কতিপয় নিয়ম জানার চেষ্টা করব। এক নাম্বার, বিদেশি শব্দে সত্যবিধান প্রযোজ্য নহে, অর্থাৎ মূর্ধন্য ষ হবে না, দন্তস্ব বা তালবস্য হবে। যেমন পোশাক, মাস্টার, ডাস্টার, ফটোস্টাট ইত্যাদি। 2 নাম্বার, সাত প্রত্যয়যুক্ত শব্দে অনুরূপ সত্যবিধান প্রযোজ্য নহে, অর্থাৎ দন্তস্ব হবে। যেমন অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। তিন নাম্বার, সম্ভাষণ সূচক শব্দে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আ কারের পর দন্তস্ব হয়। যেমন সু, প্রিয়া সু, কল্যাণিয়া সু। তারপরে মাননীয়া সু ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আমরা যথেষ্ট শেখার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, অনেকগুলোই হয়ে গেছে। তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, আর নিজেরাও বাড়িতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। নিজের থেকে একটু নত্যবিধানের সংজ্ঞা, সত্যবিধানের সংজ্ঞা না দেখে লেখার চেষ্টা করবে, তারপর বই বের করে মেলানোর চেষ্টা করবে। নত্যবিধানের 5টি নিয়ম, সত্যবিধানের 5টি নিয়ম নিজেরাই না দেখে লেখার চেষ্টা করবে, তারপরে বই দেখে মেলানোর চেষ্টা করবে। হ্যাঁ, এভাবে নিজেরাও একটু নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবে। আর আজকে ক্লাস দীর্ঘায়ু না করে, সময় না নিয়ে আমি শেষ করতে চাচ্ছি। সেই সাথে এই বৈশ্বিক মহামারীতে আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদে থাকি, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার ক্লাস পাঠদান এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।